বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প পৃথিবীর ভার। স্বাধীনতা দিবসে মন্মথ পালিত সিগারেট খাওয়া ছেড়ে দিল, সেই সঙ্গে দাড়ি রাখতে লাগলো। মন্মথও কলকাতার একটি স্কুলে পড়ায়, 37-38। তাছাড়া খেপে খেপে 3-4টি ঘরে ছেলে মেয়ের ব্যাচকে লাইভে সায়েন্স, অঙ্ক এসব কষিয়ে মাস গেলে 3-3.5 টাকা আয় করে। মন্মথতে 2 ঘরের ফ্ল্যাট, রাস্তার ওপর। এক ঘরে থাকে তার বৌমরা বাবা, বয়স 88, আরেক ঘরে থাকে সে নিজে। দাদাদের সংসার হয়ে যাওয়ায় তারা তাদের বিপত্নিক বাবাকে দেখতে আসে ভাসানের সন্ধ্যায় আর পয়লা বৈশাখের সকালে। যাবার সময় দিয়ে যায় পাঞ্জাবির পিস, ধুতি। মন্মথে ফ্রিজ আছে, 2-in-1 আছে রঙিন টিভি, সোফা কাম বেড, একটা স্কুটার কিনেছে সম্প্রতি। ইচ্ছে আছে মাস 6 পরে যখন তার বিয়ে হবে তখন তার বউকে পেছনে বসিয়ে সে হুশ করে বেরিয়ে যাবে। তাই রাতে সারা পাড়া ঘুমোলে সে স্কুটারে বসে গিয়ার প্র্যাকটিস করে। পৃথিবীর এখন জটিলতম অস্ত্র তার কাছে, গিয়ার দিতে দিতে অ্যাক্সেলারেটারে কী করে ছাড়বে। ছাড়ার চালটাই যে তার আয়ত্তে আসছে না, ভুল হয়ে যায়, ফলে স্কুটারটা লাফ দিয়ে স্টার্ট নেয়। সিগারেট বাবদে বেঁচে যাওয়া 15টি করে টাকা রোজ সে মাটির ঝাঁপিতে রাখে। বিয়ের সময় সে হিসেব করে দেখেছে এই বাবদে তার প্রায় 3,000 টাকার আলাদা একটা ফান্ড হবে। চাই কি সেই টাকায় বিয়ের পর হানিমুনেও যাওয়া যাবে। মন্মথর মা মরে যাবার পর তার বাবা অভয় পালিত আজ প্রায় 30 বছর মহাভারত অনুবাদ করে আসছে পদ্য ছন্দে। স্কুলের চাকরিতে ঢুকেই তো মন্মথ মাসকাবারি অভয়কে লেখার মতো অন্তত 200 পাতা কাগজ সাপ্লাই দিয়ে আসছে। অসময়ে কাগজ ফুরোলে অশান্তি, তখন অভয় পালিত বিড়বিড় করে স্বগতোক্তি করে। কখনো নিজের জীবন নিয়ে, যেমন সরকার স্কুল থেকে সংস্কৃত তুলে দিয়ে বিশাল অন্যায় করেছে। বলা দরকার অভয়ও স্কুলে পড়াতেন, সেকেন্ড পণ্ডিত ছিলেন। কখনো মহাভারত নিয়েও তিনি স্বগতোক্তি করেন, যেমন অভিমন্যু প্রিয় যুবা, এ বে বাহিরিয়া আসিবার কোনো পথই না রাখিলা খোলা। বাপ বেটার সংসারে মনোর মা রান্না করে দিয়ে যায়, মনো ঘর মোছে, বাটনা বাটে, বাসন মাজে। মন্মথ সপ্তাহে 2 দিন বাজার করে, বৃহস্পতি আর রবিবার। সিগারেট ছেড়ে মন্মথর খিদে বেড়ে গেল, সে চাপদাড়ি রাখতে লাগলো। চান করার সময় কল ছেড়ে 3খানার জায়গায় 4খানা গান গাইতে লাগলো। গভীর নিশীতে স্কুটার চালনায় তার সঙ্গী হলো পাড়ার সব রাস্তার কুকুর। এরা সবাই তার ন্যাওটা, দিনে মন্মথ ওদের লেড়ও দেয়। স্কুলে পড়াতে পড়াতেই মন্মথ বিজনেস ম্যানেজমেন্টে ডিপ্লোমা নিয়েছে, ল ফাইনাল পাশ করেছে। ছাত্রীদের ভেতর কেউ কেউ তার দিকে ঝুঁকলে মন্মথ রূঢ় হয়ে বা অ্যাবসেন্ট হয়ে সেটান কাটান দিয়েছে। কেননা প্রাইভেট টিউটর বা স্কুলমাস্টারের গিন্নি হলে সে মেয়ের টান ভালোবাসা দরকচরা মেরে যাবে, এ কথা সে জানতো। সে চায় এমন পরিণত একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হোক যে কিনা তাকে বুঝবে, ভালোবাসবে, সঙ্গী হবে, পার্টনার হবে। পৃথিবীর আদি ভালোবাসা খাঁটি ঘিয়ের মতো তাদের মাঝখানে প্রদীপের তেল হয়ে জ্বলতে জ্বলতে আলো দেবে। সে আলোয় সে তার বউ তথা প্রেমিকার মুখখানি দেখতে পেয়ে 2 করতলের ভেতরে তুলে নিয়ে ধরবে। এই জন্য মন্মথ পালিত 289 টাকা দিয়ে রবিবারের বাংলা কাগজে বিজ্ঞাপন দিল, বক্স নাম্বারে। মাসিক 3-3.5 টাকা আয়। বাংলাদেশে বিয়ে হয়নি কত যে মেয়ে আছে, আরও আছে লখনৌ, ভোপাল, গৌহাটি, কটক, পাটনা, এলাহাবাদ, পুরী, শিলং। নিজের বৌদির সঙ্গে বসে চিঠি বেছে 3খানি চিঠি আলাদা করতে হলো তাকে। বাপের অবস্থা খুব ভালো হলে চলবে না, ফটোতে খুব বেশি সুন্দর দেখালে অসুবিধা। কেন মন্মথ জানে সে নিজে কার্তিক নয়, 8 পৌড়ে চেহারাই তার পক্ষে ভালো। বয়সটা 28 থেকে 31-এর ভেতর। সেই 3 থেকে 1 এসে ঠেকল শেষে। মালদা শহরে গায়েই কুটিঘাটে ল্যাংড়া আর ফজলি আম গাছের বাগান নিয়ে বাড়ি। সদ্য রিটায়ার্ড ইঞ্জিনিয়ারের শ্বশুর, শাশুড়ি বেশ মা মতন, পাত্রী ছোট মেয়ে, নজরুলগীতি গায়, BSc B.Ed। ছোট শালা থিয়েটার করে, মেজো আমবাগান দেখে। বড়জন বাহিনীর ইঞ্জিনিয়ার। মন্মথ 2বার ট্রেনে, 1বার বাসে মালদা ঘুরে এলো। তারপর কলকাতায় বাড়ি ভাড়া করে ধুমধাম বিয়ে হয়ে গেল। বউ ভাতের 7 দিনের মাথায় মন্মথ বন্ধুদের বলল,
মীনাক্ষী খুব ম্যাচিওর্ড, গানের গলাটিও ভালো, ফিজিক্সে ভালো ছাত্রী ছিল। কেউ কেউ বললো, তাহলে তো পোয়া বাড়ো, সকালে তোমার সঙ্গে সায়েন্সের টিউটোরিয়াল করুক, বিকেলে গানের স্কুল দিক। মনমতো বেঁকে বসলো, তা কেন? বিয়ে করেছি টিউটোরিয়াল দিতে? বরং স্টুডেন্ট কমিয়ে রেট বাড়িয়ে সিলেক্টিভ পড়াবো, তাতে রেজাল্ট ভালো হবে, টাকা বেশি আসবে, পরিশ্রমও কম হবে। দুখানা ঘরের ফ্ল্যাটে ডান দিকের ঘরে অভয়পালিত অধিষ্ঠিত। তার রুটিন এইরকম: নিদ্রাভঙ্গ সকাল 5:15, প্রাতঃভ্রমণ সকাল 6টা থেকে 3 পাড়া প্রদক্ষিণ, জলখাবার দুখানা আটার রুটি, দুধ ও গুড় সকাল 7:30টায়, মহাভারত চর্চা সকাল 8টা থেকে 10:30, পদ্যছন্দে অনুবাদ, কখনো নিকুম্ভিলা যজ্ঞাগারের স্টাইলে, আবার কখনো কাশিরাম দাসের পয়ারে। এই সময় আবৃত্তি ভাজতে ভাজতে চাপা গলায় শ্লোক রচনা। স্নান বেলা 11টায়, আহার বেলা 11:30টায়। নতুন বউ মীনাক্ষী এটা ওটা এগিয়ে দেবে, বেশ রেলিশ করে খেতে খেতে অভয়পালিত বলবে, তুমিও খাইতে বসো বৌমা, ভাত বাড়ো, থালা লও। বৌমা মানে মীনাক্ষী তখন বলবে, না বাবা, আপনি আগে খেয়ে নিন। এবার অর্থহীন দৃষ্টিতে মীনাক্ষীর মুখে তাকাবে অভয়, কারণ সে কিছুই শুনতে পারেনি। তারপর আন্দাজে বলবে, 12টা বাজতে চললো, আপনি খান না, আমি পরে খাবো। এবারও অভয় আরও আন্দাজে বলবে, মাছের ঝোলটা ভালোই রাঁধছে মনোরমা রাঁধেনি, আমি রেঁধেছি। অভয় ঘোর আন্দাজে বলবে, মালদাও প্রথম যৌবনে একবার গেছি। এই সময় মীনাক্ষী মনে মনে কপালে করাঘাত করবে, হায়, একটা কথাও যে তার শ্বশুর শুনতে পায় না। খবরের কাগজ বেলা 12:30 থেকে টানা 3 ঘন্টা পাঠ, খুঁটিয়ে খুঁটিয়ে, খাটের ওপর বাঁকা হয়ে বসে। চা পান বিকেল 4টে, কাপ হাতে মীনাক্ষীর প্রবেশ। চা দিতে দিতে থমকে দাঁড়াবে, তখন খোলা দরজা দিয়ে রাস্তার দিকে অভয়পালিত সকৃত মহাভারত আবৃত্তি করবে। একদা উঁচু ক্লাসে সংস্কৃত পড়ানো গলা বেশ উদ্যত্ত। দ্বিজত্বে নাহি মোর অভিলাষ গুরু, আমি একলব্য এই লহ মোর প্রণতি, এতেকে বলি টানিলা ধাবে যায়। মীনাক্ষী এখানে উদ্যত্ত আবৃত্তির ভেতর ঢুকে ঠক করে চায়ের কাপ রাখলো টেবিলে। বাবা, আপনার চা। বন্ধু সমাগম বিকেল 4:30। এক বন্ধু 97, এই গরমেও গলায় মাফলার, হাঁটু অবধি স্টকিং টেনে বাঁধা। অন্য বন্ধু কিছু কবি, এই 78, সে লাজুক, মাত্র 23 বছর হলো রিটায়ার করেছে। 97 যে সে রিটায়ার করেছে স্বাধীনতার 2 বছর আগে। কিছু টকেটিভ। 3 জনে গত দিনের বিকেলের গল্পের সেই খেই টেনে ধরল। 97 বলল, আমি তখন লাটাগুড়ি প্রাথমিক স্কুলে পড়াই, কুল্লে মাইনে 47 টাকা, দেশবন্ধু বেচে। এক সন্ধ্যায় এক নাগার উপসে আমার ঘরে এসে হাজির। আমার তখন কাঁচা বয়স, নাগা মেয়েটি যেন রূপের হাট। অভয়পালিত জানতে চাইল, ঘরখানা কিসের ছিল, সেইটা কইলে হয়। 97, ছেঁচা বেড়ার দেওয়াল, ওপরে আসাম টালি, খুব লাল। মীনাক্ষী ঘরে ঢুকে বলল, আপনাদের চা করি? 78 বলল, না, আমরা তো এখনই হাঁটতে বেরোবো। সান্ধ্য ভ্রমণ থেকে প্রত্যাবর্তন সন্ধ্যা 6টায়। মনমতো ছাত্র পড়াচ্ছে মীনাক্ষী শ্বশুরের ঘরে। কাগজ কলম খাটের ওপর লেখার বাক্সে রাখল সে। ফের মহাভারত চর্চা, শুভ সন্ধ্যা 6:30, শেষ রাত 10টায়। মাঝে মাঝে সুবলচন্দ্রের বাংলা ডিকশনারি নিয়ে নাড়াচাড়া। নৈশ আহার রাত 10:30টায়, ভাত, মাছের ঝোল, ডাল, দুধ, গুড় ও কলা। সাপটে খায় অভয়, তার এক পাশে মনমতো, অন্য পাশে মীনাক্ষী, তারা থালায় আঙুল নাড়ে। নিদ্রাকর্ষণ রাত 11:15টায়। অভয়ের পাশের ঘরে মীনাক্ষী তখন মনমতোকে বলে, তুমি যা তাতেই আমি সুখী। আমি স্কুলে পড়াই মিনু, স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন যতই কাছে এগিয়ে আসে ততই আমার আয় বাড়ে। পরীক্ষা হয়ে গেলে কমাস তবিল খালি, মাছি তারাই। তুমি যা আনবে তাতেই আমি চালাবো। জানো, আমাদের ওখানে এখন আম গাছে বউল আসে, জ্যোৎস্না রাতে পাখি আসে কচি বউল খেতে। কী আম গাছ তোমাদের? ল্যাংড়া আছে, ফজলি আছে, সরি আছে, কহিতুর আছে, সব ঠাকুরদার লাগানো। তোমরা তো দেশভাগে পড়নি, আমাদেরও নারকেল বাগান ছিল, ঠাকুরদার নিজের হাতে বসানো সব গাছ। ওপারে পড়ে গেল। বাবা এখনও বলে, সারা রাত ডাবের ঘিয়ে রং ফুল পড়ে বাগান মাঠ ঢেকে যায়। কখন বলেন, কান পেতে থেকো, দেখবে কত কি বলছেন, মায়ের কথা, নিজের স্কুলের কথা, ছাত্রদের কথা,
বিড় করে বলে তো, তাই তুমি বুঝতে পারো না। এবার শুনবো তো। মাঝরাতে ঘুম ভেঙে যায় মন্মথর। কী ব্যাপার? ঘুম আসছে না কিছুতেই। পাশ ফিরে শো, ঠিক আসবে। আবারও ঘুম ভাঙল মন্মথর। তখন কলকাতার সামান্য যা কিছু পাখি তারা ভোরের গান গাইবে বলে তোড়জোড় শুরু করে দিয়েছে। মন্মথ বলে, ঘুমোওনি? ঘুমোতে পারছি না। কেন? জানি না, চেষ্টা করেও ঘুম আসছে না। দুপুরে খুব ঘুমিয়েছো তাহলে? মোটেই না। তাহলে? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তায় ঘুম আসছে না। ঠাট্টা করো যাই করো, ঘুম সত্যি এলো না সারা রাতে। কিসের এত দুশ্চিন্তা তোমার? সব দুশ্চিন্তা তোমাদের নিয়ে। মন্মথ অবাক হলো। আমাদের নিয়ে কিসের দুশ্চিন্তা? সময় মতো তোমাকে স্কুলের ভাত দেওয়া, বাবাকে বিকেলে চা, মনোরমাকে বাজার থেকে এলে জলখাবার দেওয়া, মনোরমা রান্না করে দিলে আমি খেতে দেবে, এর ভেতরে আবার দুশ্চিন্তা কোথায়? তবু থাকে। দুশ্চিন্তায় মাথা ভার হয়ে ওঠে। তখন ডিসপিডিন খাই দুটো। চশমা পাল্টাতে হবে না তো? হয়তো পাওয়ার বেড়েছে। আমার তো রিডিং শুধু। আসলে তুমি বাবা দুজনেই আমি আসতে না আসতে আমার ওপর এত ভালোবাসা বিশ্বাস রেখেছ, সেটা কি খারাপ? বলে হেসে ফেলল মন্মথ। এটাই তো নিয়ম মিনু। মানছি এটা নিয়ম, কিন্তু যখন ভাবি তোমরা দুজন আমায় এত ভালোবাসো, সেই ভালোবাসার দায়িত্ব। মন্মথ ভোর ভোরই বিছানা থেকে উঠল। ইচ্ছে ছিল আর একটু ঘুমোয়। সেদিন বিকেলে চোখের ডাক্তার দেখে বলল, না চোখ তো ভালোই, একবার ডাক্তার সেনকে দেখান না, স্পন্ডিলাইটিস হয়নি তো? ভিজিটের কড়কড়া 5খানা 10 টাকার নোট দিয়ে মন্মথ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলো। পাশে হাঁটন্ত বউকে বলল, সকাল বিকাল একটু পায়চারি করলে পারো। কিছুদিন কোনো কথা নেই। দুজনে এসে ফুটপাতের গায়ে বিখ্যাত চপ কাটলেটের দোকান থেকে 2টো করে ব্রেস্ট কাটলেট খেলো, সঙ্গে রাই আর পেঁয়াজের চোগলা। তারপর চা। বেশ হাসতে হাসতে ওরা বাড়ি ফিরল। দিন যেমন যায় তেমনই কাটলো। একদিন আমেরিকা ভূগর্ভে একটি পরমাণু বিস্ফোরণ ঘটায়। কলকাতার বাতাসে কেউ তার কোনো লেশ চিহ্ন পেল না। সন্ধ্যের দিকে বছরের আরেকটি দিন চিরকালের মতো ফুরিয়ে গেল। গুচ্ছের বাসাবাড়ির ভেতর এ ছাদ থেকে সে ছাদ টপকে চাঁদও একসময় দেখা দিল। পাশের ঘরে মহাভারত চর্চা, এ ঘরে মিনুর গলায় নজরুল গীতি। বিয়ের নতুন পালঙ্কে বসে মন্মথ সোফা কাম বেডে, ঘরে সুগন্ধি ধূপকাঠি জ্বলছে, যাকে বলে নন্দনকানন। মীনাক্ষীর গলার গায়কিটি বেশ সুন্দর। মন্মথর মনে হলো সে যেন কোনো বিখ্যাত আর্টিস্টের রেকর্ড শুনছে। তাই তার চোখ বুজে এলো। মীনাক্ষী আচমকা গান থামিয়ে বলল, যে চিড়েটা ভিজিয়ে রেখে আসি। চোখ খুলে চমকে উঠল মন্মথ। কী হলো, চললে কোথায়? বেশ তো গাইছিলে। দুখানি ঘর, সংসারের অনেক জিনিস এই ঘরে রজনীগন্ধা স্টিকের পাশেই শোভা পায়, যেমন হরলিক্সের শিশি, তরলালতার বোতল, চিড়ের কৌটো। মীনাক্ষীকে একবারটি জলে চিড়ে ঢালতে দেখে দাঁড়িয়ে পড়ল মন্মথ। এখনই ভিজলে কেন? আমি তো বেরোবো কাল সেই ভোরে। সেই কোন ভোরে বেরোবে? আমার আবার শেষ রাতে যদি চোখ বুজে আসে, তখন যদি উঠতে ভুলে যাই? একটা দায়িত্ব তো। দায়িত্বগুলো তোমার ইস্ত্রি করা শাড়ি নাকি? পরপর থাক দিয়ে সাজিয়ে চলেছ। যতদূর দেখতে পাই সব দায়িত্ব আমি এক জায়গায় জমা করে ফেলি। ওগো, দায়িত্বর চাপ আমি ভুলতে পারি না। তার ভার আমার মাথার ভেতর থাক জমা হতে থাকে। নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছিল মন্মথর। চড়া গলায় বলল, ভোরেই তো মনোরমা এসে চিড়ে ভিজিয়ে লেবু কেটে দেয়। যত সব গাইছিলে তো বেশ। আমাকে কি গাইলেই চলবে? এ বাড়িতে মা নেই, কত দায়িত্ব আমার। নিকুচি করেছে বলে ঘর থেকে বেরিয়ে মন্মথ বাড়ির পাশে গলি থেকে স্কুটারটা বের করলো। 2 চাকার স্কুটার, মন্মথ নিজেরই ঘুমন্ত স্বপ্ন। দুপাশের বাতাস কেটে সে বেরিয়ে যাচ্ছে, গায়ে লেগে সেই বাতাস আরাম দিচ্ছে। বেশ ছিলাম যতদিন বিয়ে করিনি। স্টার্ট চালু করে গিয়ার ছাড়তে ছাড়তে খুব সামান্য করে ক্লাচ ছাড়ল। ভট 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 পাড়ার যতই কুকুর ঘেরিতে আসিলা তারে, আর সেই সঙ্গে সমান তালে ঘেউ 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 ঘেউ। পর্দা সরিয়ে মীনাক্ষী দাঁড়ালো, মাথা নোয়ানো। হুশ করে খানিকটা পেরিয়ে গেল মন্মথ। পাশের ঘরে পর্দা তোলা, শ্লোক বাজছিল অভয়পালিত। দ্রোণের ব্রহ্মলোক গমন খুব ভেবেচিন্তে শব্দ বসাচ্ছিল। গৌতম বশিষ্ঠর মতো মহর্ষিরা দ্রোণকে বলছে, ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ যে জন, বোধিছ তাহারে তুমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপী। অভয়পালিতের মনে মধ্যে লাইন দুটি এসে গিয়েছে। ঠিক এই সময় স্কুটারে ভট ভট গিয়ে ঢুকলো তার চিন্তার জালে, আর সঙ্গে সঙ্গে তিতি বিরক্ত হয়ে অভয় উঠে দাঁড়ালো। কে যায়? বলতে বলতে দরজায় এসে দাঁড়ালো সে।
স্কুটার মর্মর থেকে পিঠে নিয়ে ছুটে যাচ্ছে। পেছন পেছন ফেউ, পাড়ার যত কুকুর তাদের ঘেউ ঘেউ। উল্টো দিকে ফাঁকা গ্যারেজে 2 ধোপা ইস্ত্রি করে চলেছে। পাশের বাড়ি থেকে ব্যঞ্জোর আওয়াজ। মীনাক্ষী অভয়পালিতের কে যায় শুনল। এদিকে আয়। সঙ্গে সঙ্গে শ্বশুরের পাশে গিয়ে দাঁড়ালো। ডাকলেন, বাবা, এত জোরে স্কুটার চালায়, অ্যাক্সিডেন্ট করবে, আপনি বকে দিলে পারেন, আপনারই তো ছেলে। ওরা দুজনে কথা বলছিল, সন্ধ্যের বাতাস ওদের গা আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। অভয় শুনল অন্যরকম। সে আন্দাজে বলল, পড়ে গেলে ব্যথা পাবে। ঠিক এই কথার ভেতর নতুন নতুন চালাতে পারার আনন্দ মনমথর এক চক্কর খেয়ে ভটভট করতে করতে ফিরে এলো। এসে ওদের পেরিয়ে চলেও গেল। অভয়ের কথা পরিষ্কার শুনতে পেল না মীনাক্ষী। এত শব্দ আমার মাথা ব্যথা করে বাবা। অভয় কিছুই শুনতে পায়নি। সে ফের জানতে চাইল, কি বললে বৌমা? আমাদের বাড়ি আমবাগানের গায়ে, সেখানে বাবা আমি নেশার মতো ঘুমোতাম। অভয়পালিত বলল, পরমাণু বোমা সে আমি দেখি নাই। ঠিক এই জায়গায় চক্কর মেরে ফের ফিরে এলো মনমতো, সঙ্গে ভটভট আর ঘেউ ঘেউ ঘেউ। ফলে মীনাক্ষী একদম শুনতেই পেল না অভয়কে। সে তার শ্বশুরকে আন্দাজে বলল, মাথার ওপর বড্ড চাপ পড়ে। অভয়ও আন্দাজে বলল, সোজা কথা, পরমাণু বোমা নিয়ে আর কি একটা ফাটলে যা আওয়াজ। আবার ফিরে এলো মনমতো সজ্ঞানে, বুঝে সুঝে, কেননা ক্লাচ গিয়ার সবাই এখন তার হাত পায়ের আঙুলের বশ। সামান্য ঘোরালে আর সামান্য চাপলে বাতাস কেটে সিটে বসা তার শরীরটা এগোতে থাকে স্বচ্ছন্দে। কোনো ভার নেই, দায়িত্ব নেই।